চলো আজকে এবিটিএ সেট নাম্বার 5 পেজ নাম্বার 165। অন্যান্য সেটগুলির মতোই আজকেও আমরা প্রথমে সিনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তারপরে আনসিনের টেক্সট তোমাদের লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ভালোভাবে বুঝিয়ে দিব। তারপরে আনসিনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তারপরে গ্রামার এবং অবশ্যই সবশেষে রাইটিং স্কিলের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ এই পুরো সেটটির নির্ভুল এবং সহজ সরল উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। লক্ষ্য করো, প্রথমে আমাদের টেক্সট থেকে নেওয়া গল্পের সিন। আমি আর টেক্সট পড়ছি না, তোমাদের টেক্সট নিশ্চয়ই পড়া আছে। চলে এসো প্রশ্ন উত্তরে। তোমরা জানো আমাদের গল্প থেকে 5টি মাল্টিপল চয়েস থাকবে। এই মাল্টিপল চয়েসের প্রশ্ন তোমাদের সামনে। প্রথম প্রশ্ন, ফাদার গট দ্য লেটার। বাবা চিঠিটি পেয়েছিলেন আফটার এ ফিউ মান্থস, আফটার এ ডেজ, আফটার 2 উইকস, আফটার 30 ডেজ। আচ্ছা, টেক্সটে আমাদের ছিল আ মান্থ লেটার। যদি এই মান্থ কথাটাকে উত্তর করে দাও তাহলে কিন্তু ভুলে যাবে। এখানে একটু চালাকি করে প্রশ্ন করেছে। তাহলে আ মান্থ লেটার 1 মাস পর, কিন্তু এখানে কি বলেছে আফটার আ ফিউ মান্থস, কয়েক মাস পর। তাহলে এটা তো হবে না। তাহলে উত্তর হবে শেষের অপশনটা আফটার 30 ডেজ। কারণ আ মান্থ লেটার, আর জেনারেলি মাস 30 দিনে হয়, 30 দিনে 1 মাস ধরা হয়, তাই কি না? তাহলে এটা উত্তর হবে। নেক্সট, দ্য লেটার ওয়াজ রিটেন বাই। চিঠিটি কে লিখেছিল? তাহলে ডিকস মাদার, ডিকের মা। নেক্সট, ডিকস মাদার ওয়াজ ডিকের মা ছিলেন একজন। তাহলে এটা উত্তর হবে উইডো, বিধবা। নেক্সট, দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই। এই ঘুড়িটি কারা দেখতে পেয়েছিল? তাহলে কাজিনস অফ দ্য ন্যারেটর, গল্পটি যে বর্ণনা করছেন তার কাজিন। তোমরা নিশ্চয়ই জানো যে নিজের ভাই বোনকে সিবলিং বলা হয়, সিবলিং, SIBLING। আর নিজের বাদ দিয়ে যত রকম ভাই বোন আছে, মামাতো, কাকাতো, জেঠতুতো, খুড়তুতো, পিস্তুতো, সব রকম ভাই বোনকে কাজিন বলা হয়। রাইট? নেক্সট, দ্য লেটার মেনশন ইন দ্য টেক্সট ওয়াজ অর্থাৎ টেক্সটে যে চিঠিটির বর্ণনা দেওয়া হয়েছে ওই চিঠিটি কেমন চিঠি ছিল? প্রাইভেট লেটার, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, বিজনেস লেটার। আমরা জানি যে চিঠিগুলি ব্যক্তিগতভাবে কাউকে লেখা হয়, মানে কোনো ব্যক্তির নামে বা ব্যক্তিকে সম্বোধন করে লেখা হয়, সেটি প্রাইভেট লেটার হয়। তাহলে এটা প্রাইভেট লেটার ছিল। তাহলে এই ছিল মাল্টিপল চয়েস। চলো এবার দেখে নাও নাম্বার বি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই বাক্যগুলিকে পূরণ করতে হবে। আমি প্রতিটি সেটে তোমাদের এটা বলেছি যে এখানে কিন্তু কোথাও লেখা নেই যে টেক্সট থেকে কপি করতে হবে। এখানে এখানে এই যে অসম্পূর্ণ বাক্যটিকে পূর্ণ করার জন্য তোমার যা যা দরকার তুমি ওই টেক্সট থেকে তথ্য নিয়ে এখানে বাক্যটাকে পূরণ করবে। তাতে যদি কোনো লাইন হুবহু মিলে যায় তাহলে ওখান থেকে কপি করে নিতে পারো। যদি না মিলে তাহলে তোমাকে নিজে বানিয়ে লিখতে হবে। যেমন লক্ষ্য করো, আন্টেস্তার টার্নড পেল ওয়েন। আন্টেস্তার ফ্যাকাসে হয়ে গেছিলেন, মানে তার চেহারার রং বদলে গেছিল যখন। যখন কখন? তাহলে আমরা লিখবো সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। যখন তিনি ঘুড়িটাকে দেখেছিলেন যে চিঠি দিয়ে সাঁটা আছে তখন, কারণ ওই চিঠিটি ওনার নিজেরই লেখা চিঠি ছিল। নেক্সট, ক্লডস ফাদার রিটার্নড হোম আফটার। ক্লডের বাবা বাড়ি ফিরে এসেছিলেন আফটার, পরে, কখন? আমরা লিখবো ইয়ার্স হোয়েন হি ফেল্ট সরি ফর হিজ পাস্ট অ্যাকশন। অর্থাৎ তিনি বেশ কয়েক বছর পর বাড়ি ফিরে এসেছিলেন যখন তিনি তার অতীত ক্রিয়াকলাপের জন্য দুঃখ অনুভব করেছিলেন বা দুঃখিত হয়েছিলেন। তোমরা যারা গল্প পড়েছো নিশ্চয়ই জানো সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিল। তাহলে ওই ঘটনাটির জন্য যখন তার মনে দুঃখ হয়েছিল যে তার ওইরকম, বা অনুশোচনা হয়েছিল যে তার ওই কাজটা করা ঠিক হয়নি, তখন সে বাড়ি ফিরেছিল। কিন্তু বাড়ি ফিরে তোমরা জানো কি পরিণতি হয়েছিল? তার ভাই মারা গেছিল আর যার বোনকে খুঁজে পায়নি। চলো নেক্সট, আন্টেস্তার কুড রিকগনাইজ দ্য লেটার অন দ্য কাইট বিকজ। বলছে আন্টেস্তার ওই চিঠিটাকে চিনে ফেলেছিলেন যেটা ঘুড়িতে ছিল, কারণ। তাহলে আমরা উত্তরে লিখবো ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড অলসো রিটেন টু হার ব্রাদার। এটা ঠিক ওই চিঠিটাই যেটা তিনি একদা তার ভাইকে লিখেছিলেন। আচ্ছা, এখানে লক্ষ্য করো এই যে ভেরি, বলতো এই ভেরি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, বা ভেরি শব্দটির মানে কি? তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে। আমাকে কমেন্ট করে জানাও যে এখানে ভেরি শব্দটির মানে কি এবং এর পার্টস অফ স্পিচ কি, বা যে কোনো একটা বলতে পারলেও হবে। এখানে ভেরি মানে কি আমাকে এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও, আমিও দেখতে চাই তোমরা পারছো কিনা। চলো নেক্সট, এবার লক্ষ্য করো, স্টেট whether the following statements are true or false। আমি আর গোটা পড়ছি না, তোমরা জানো এখানে নিচে বিবৃতি দেওয়া থাকবে। এই বিবৃতিগুলো ঠিক হলে টি লিখতে হবে আর ফলস হলে এফ লিখতে হবে। সঙ্গে টেক্সট থেকে আমাদের সাপোর্টিং লাইন এখানে তুলে ধরতে হবে, যার দ্বারা আমরা প্রমাণ করবো যে যে বিবৃতিটি দেওয়া আছে ওটা ঠিক না ভুল। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, ফাদার সেড বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি। বাবা তার সন্তানদের পাশে বসেছিলেন এবং তাদেরকে সম্পূর্ণ ঘটনাটি, এটা স্টোরি হতো, হোল স্টোরি, সম্পূর্ণ এই গল্পটি তাদেরকে বলেছিলেন। তাহলে এটা ট্রু হবে। আর সাপোর্টিং লাইনে দিব আমরা দেন হি সেট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। এই সাপোর্টিং লাইন কোড করার সময় মনে রাখবে এখানে একটা লেটার, একটা বর্ণ কিন্তু বানানো যাবে না। এখানে হুবহু টেক্সট থেকে লাইন কোড করতে হবে। বুঝাতে পারলাম? এখানে কিন্তু বানানো যাবে না। চলো নেক্সট, নাম্বার 2 লক্ষ্য করো, ফাদার ব্রট অনলি ডিক অ্যান্ড মিমি টু বিগ হাফ মুন। যে বাবা শুধু ডিক আর মিমিকে বিগ হাফ মুনে নিয়ে এসেছিলেন। তাহলে এটাও ফলস, এটা ঠিক নয়। সাপোর্টিং লাইন কি দিব আমরা? ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম।
হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের গল্প থেকে নেওয়া প্রশ্ন এবং তার উত্তর। এবার চলো কবিতা। এবারে লক্ষ্য করো কবিতা টেক্সট তোমাদের সামনে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল মানে স্নেল থেকে নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত যতগুলো সেট পেয়েছি তার বেশিরভাগেতেই এই স্নেল আর আওয়ার নিউ কাইট এখান থেকে টেক্সট আছে, তাই না? লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, দ্য স্নেল হাইডস উইদিন হিজ, শামুক লুকিয়ে যায় তার মধ্যে। তার কিসের মধ্যে? হাউস, বডি, হ্যান্ডস আর হর্নস। হ্যান্ডস আর হর্নস তো হবেই না, কিন্তু এখানে লক্ষ্য করো হাউস আর বডি এ দুটো একটু কনফিউজিং। কেন? কারণ তার বডিটাই তার হাউস ছিল, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা টেক্সটে দেওয়া আছে ওটাকে বাছাই করব। তাহলে টেক্সটে হাউস কতটি ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা এখানে হাউস উত্তর লিখব। নেক্সট, দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কথাটির অর্থ কি? ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, মানে যেটা ঘটতে চলেছে। তাহলে এর ইংলিশ হচ্ছে ইম্পেন্ডিং। ইম্পেন্ডিং আসন্ন বা যেটা ঘটতে চলেছে। নেক্সট, অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ, কিঞ্চিত স্পর্শেও দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটস হাউস, শামুক তার বাড়ির মধ্যে গুটিয়ে যায়। তাহলে গুটিয়ে যায় এখানে আমরা কি লিখবো? উইথ মাচ প্লেজার হবে না, উইথ সারপ্রাইজ হবে না, উইথ পেন হবে না, তাহলে উইথ অ্যানোয়েন্স, বিরক্তি। অ্যানোয়েন্স মানে বিরক্তি, বিরক্তি সহকারে। তাহলে এটাই উত্তর। নেক্সট, দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, এই দ্য স্নেল কবিতাটি কার দ্বারা লিখিত? তাহলে উইলিয়াম কোপার। উইলিয়াম কোপার হচ্ছেন এই কবিতার কবি। তাহলে এই ছিল মাল্টিপল চয়েস। চলো এবার দেখে নিই সেকশন বি। সেকশন বিতে প্রশ্ন আছে, দেখো। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও 2 করে নাম্বার। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু এ সারফেস, শামুক কিভাবে কোনো সমতলের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে লেগে থাকে বা সেটে থাকে? তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি? দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু সারফেসেস লাইক গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল উইদাউট ফিয়ারিং টু ফল, যে এই ঘাস, পাতা, ফল বা দেওয়ালে ও কোনো রকম পড়ার ভয় না করেই সেঁটে থাকে। অ্যাজ ইফ যেন ইট গ্রিউ দেয়ার, এটা ওখানেই বেড়ে উঠেছে, অ্যালং উইথ ইটস হাউস, তার বাড়ি সমেত। তাহলে এটা হচ্ছে তার উত্তর। নেক্সট, হাউ ডাজ দ্য স্নেল ফিল হোয়েন ইটস হর্ন ইজ টাচ, বলছে শামুক কেমন অনুভব করে যখন তার সুরগুলিকে স্পর্শ করা হয়? তার মতো লিখবো হোয়েন ইটস হর্ন ইজ টাচড। তোমরা বলে এটাও লিখতে পারো হোয়েন ইটস হর্ন ইজ স্লাইটলি টাচড, এই কথাও লিখতে পারো। দ্য স্নেল ফিলস ডিসপ্লেজার, শামুক নিরানন্দ বোধ করে। অ্যান্ড শ্রিঙ্কস ইনটু ইটস হাউস, এবং তার বাড়ির মধ্যে বা তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। এবার তোমরা জানো তার বাড়ি তার খোলসটাই, রাইট? এই ছিল আমাদের সিন। চলো এবার আনসিন। চলো প্রথমে আনসিনের টেক্সটটাকে একটু ভালো করে পড়ে বুঝার চেষ্টা করি, কারণ তোমরা জানো আনসিন থেকে আমাদের 28 নম্বরের কোশ্চেন থাকবে। 90 নম্বরের পরীক্ষার মধ্যে 28 নম্বর, 20 নম্বর আনসিন থেকে সরাসরি প্রশ্ন থাকবে, আর 8 নম্বর ওই গ্রামারের সঙ্গে ভোকাবুলারি মানে সিনোনিম থাকবে। তো টোটাল 28 নম্বর। তাহলে বুঝতেই পারছো যে আনসিনকে নিয়মিত ভালোভাবে পড়ে বুঝে প্র্যাকটিস করা উচিত, এখানেই বেশি সময় দেওয়া দরকার। অথচ আমি লক্ষ্য করছি তোমাদের অনেকেই আনসিনে গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, কারো যদি তোমাদের মনে হয় যে আনসিনে টেক্সট পড়া দরকার নেই, তাহলে তোমরা এগিয়ে সরাসরি উত্তরে চলে যেতে পারো, রাইট? আর যাদের আনসিন বা ইংরেজি ভালো করে শেখার দরকার আছে বা প্রয়োজন আছে, তারা অবশ্যই ভালোভাবে দেখো, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন মিনিং করে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো প্রথমে, কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াজ অফ শিলং কেম টু আ স্ট্যান্ডস্টিল অন মানডে, বলছে সোমবার শিলংয়ের প্রধান প্রধান এলাকায় সব ধরনের বাণিজ্যিক কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়। কমার্শিয়াল অ্যাক্টিভিটি বাণিজ্যিক কার্যকলাপ, আর ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে থমকে যাওয়া, সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়া। তাহলে ক্যাম টু এ স্ট্যান্ড স্টিল মানে সম্পূর্ণ থেমে যায় বা স্তব্ধ হয়ে যায়। অ্যাজ বিজনেসম্যান, ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স ভলেন্টারিলি অবজার্ভড আ শাটডাউন, বলছে যে কারণ ব্যবসায়ী, পাইকার এবং সাধারণ নাগরিকেরা স্বেচ্ছায় এক বন্ধ পালন করেন। কল্ড বাই দ্য শিলং সিটিজেন্স ফোরাম SCF, শিলং সিটিজেন্স ফোরাম SCF এর ডাকে, টু মোর্ন দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পহেলগাম, কাশ্মীর, কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিহতদের শোক জানাতে। তাহলে মোর্ন মানে শোক প্রকাশ করা, ভিকটিমস মানে নিহত বা আহত ব্যক্তিরা, আর টেরর অ্যাটাক, টেরর মানে হচ্ছে সন্ত্রাস, আর অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ, তাহলে সন্ত্রাসবাদী আক্রমণ। হ্যালো, চলো নেক্সট, দ্য অ্যাটাক হুইচ টুক প্লেস জাস্ট ডেজ এগো, বলছে এই যে আক্রমণটি যেটি কয়েকদিন আগেই ঘটেছে, ইন দ্য পপুলার টুরিস্ট ডেস্টিনেশন অফ পহেলগাঁও, জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে, left 26 people dead and has resonated national outrage over terrorism related violence, বলছে তাতে 26 জনের মৃত্যু হয়েছে এবং এটি সন্ত্রাস সংশ্লিষ্ট সহিংসতা নিয়ে দেশ জুড়ে ক্ষোভকে আরো জাগিয়ে তুলেছে। লক্ষ্য করো, টুক প্লেস, টেক প্লেস থেকে এসছে মানে সংগঠিত হওয়া। পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, পপুলার মানে জনপ্রিয়, টুরিস্ট মানে পর্যটন, আর ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল বা কেন্দ্র। তাহলে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তারপরে রিজনাইটেড পুনরায় প্রজ্বলিত বা আরো উস্কে দিয়েছে বা উস্কে দেওয়া। ন্যাশনাল আউটরেজ, আউটরেজ মানে হচ্ছে ক্ষোভ বা
ক্রোধ। নেক্সট, দ্য ট্র্যাজেডি ট্রিগার্ড সলিডারিটি মুভমেন্টস অ্যাক্রস ইন্ডিয়া। এই মর্মান্তিক ঘটনাটি সারা দেশে সংহতির আন্দোলনকে উস্কে দিয়েছে। ট্রিগার মানে উস্কে দেওয়া বা সূচনা করা, আর ট্র্যাজেডি মানে মর্মান্তিক ঘটনা। ইনক্লুডিং মেঘালয়াজ ক্যাপিটাল সিটি, এর মধ্যে মেঘালয়ের রাজধানী শহরও রয়েছে। আচ্ছা, এখানে একটা শব্দ আর, সলিডারিটি মুভমেন্ট। সলিডারিটি মুভমেন্ট মানে হচ্ছে সংহতির আন্দোলন, আর অ্যাক্রস ইন্ডিয়া মানে সারা ভারত জুড়ে। তাহলে সলিডারিটি এটা তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ যেগুলি গুরুত্বপূর্ণ শব্দ, ওগুলো আমি হাইলাইট করে রেখেছি। নেক্সট, ইন শিলং, শিলংয়ে প্রমিনেন্ট কমার্শিয়াল হাব ফ্রম খান্দাইলাদ পুলিশ বাজার টু ইউদু বড় বাজার ওর আ ডিজার্টেড লুক। বলছে খান্দাইলাদ পুলিশ বাজার থেকে ইউডু বড় বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলি ছিল সম্পূর্ণ ফাঁকা। উইথ শাটার্স ডাউন অ্যান্ড স্ট্রিটস আনইউজুয়ালি কোয়াইট। দোকানের শাটার ছিল নামানো আর রাস্তাগুলো অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। প্রমিনেন্ট কমার্শিয়াল হাব মানে প্রধান বাণিজ্যিক কেন্দ্র। হাব মানে কেন্দ্র, কমার্শিয়াল মানে বাণিজ্যিক, আর প্রমিনেন্ট মানে হচ্ছে প্রধান বা মূল। আচ্ছা, ওরে ডিজার্টেড লুক। ডিজার্টেড মানে এমনিতে হচ্ছে পরিত্যক্ত, তাহলে জনশূন্য বা ফাঁকা। শাটার্স ডাউন মানে দোকানের শাটার নামানো ছিল, আর আনইউজুয়ালি মানে অস্বাভাবিকভাবে, আর কোয়াইট মানে হচ্ছে নিস্তব্ধ বা শান্ত। নেক্সট, দ্য বড়বাজার মার্চেন্টস অ্যান্ড শপকিপার্স অ্যাসোসিয়েশন। বলছে বড়বাজার মার্চেন্টস অ্যান্ড শপকিপার অ্যাসোসিয়েশন হ্যাড আর্লিয়ার ইস্যুড অ্যান অ্যাপিল। এর আগে একটি আবেদন জানিয়েছিল, আর্জিং ট্রেডার্স টু পার্টিসিপেট ইন দ্য শাটডাউন অ্যাজ এ শো অফ ইউনিটি অ্যান্ড গ্রিফ। যেখানে ব্যবসায়ীদের এই বন্ধে অংশগ্রহণ করতে আহ্বান করা হয়েছিল ঐক্য ও শোক প্রকাশের অংশ হিসাবে। দেখো, ইস্যু মানে হচ্ছে জারি করা, আপিল মানে আবেদন, আর্জিং মানে আহ্বান জানানো, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, আর আ শো অফ ইউনিটি অ্যান্ড গ্রিফ ঐক্য এবং শোকের প্রকাশ। নেক্সট, রেসিডেন্টস ডিসক্রাইব দ্য শাটডাউন। নাগরিকেরা এই বন্ধকে বর্ণনা করেছেন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সোরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেইনস্ট ভায়োলেন্স। সম্মিলিত শোকের এক শান্তিপূর্ণ অভিব্যক্তি এবং সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান হিসাবে। লক্ষ্য করো ওয়ার্ড নোটস। রেসিডেন্টস মানে হচ্ছে বাসিন্দা বা নাগরিক, কালেকটিভ পিসফুল এক্সপ্রেশন মানে শান্তিপূর্ণ প্রকাশ, পিস মানে শান্তি, কালেকটিভ সোরো মানে সম্মিলিত শোক, ফার্ম স্ট্যান্ড মানে দৃঢ় অবস্থান, ফার্ম মানে দৃঢ় বা শক্ত, আর ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা। হলো, চলো নেক্সট। অন সানডে ইভিনিং, রবিবার সন্ধ্যায়, অ্যাহেড অফ শাটডাউন বন্ধের ঠিক আগের দিন, দ্য SCF অর্গানাইজড আ ক্যান্ডেল লাইট ভিজিল ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিং অ্যাট খান্দাইলাদ। আচ্ছা, এখানে ভিজিল খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, আন্ডারলাইন করে রাখতে পারো তোমরা। ভিজিল মানে হচ্ছে স্মরণ সভা বা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। স্মরণ সভা বা শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। তাহলে মানেটা কি দাঁড়ালো, আগে মানেটা দেখে নাও। বলছে SCF খান্দাইলাদ এর পুরনো বিধানসভা ভবনের সামনে একটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার অনুষ্ঠানের আয়োজন করেন। আচ্ছা, হেড অফ মানে আগে, অর্গানাইজড মানে আয়োজন করা, ক্যান্ডেল লাইট ভিজিল মানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন, আর অ্যাসেম্বলি বিল্ডিং মানে বিধানসভা ভবন। নেক্সট, এবার লাস্ট সেন্টেন্স দেখো। দ্য ভিজিল, এই যে স্মরণ সভাটি, হেল্ড বিটুইন 5 PM অ্যান্ড 7 PM, যেটি সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উইটনেসড এ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনরি গ্যাদারিং। ওই অনুষ্ঠানে শিলংয়ের বিভিন্ন শ্রেণীর মানুষ জমায়েত হন। ক্রস সেকশন মানে সমাজের বিভিন্ন শ্রেণীর, সিটিজেনরি মানে মানুষ। আচ্ছা, টু পে কেন একত্রিত হয়েছিল? টু পে ট্রিবিউটস টু দ্য লাইভস লস্ট ইন কাশ্মীর, কাশ্মীরে প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাহলে উইটনেসড মানে প্রত্যক্ষ করা, পে ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা জানানোর জন্য, আর লাইভ লস্ট মানে হচ্ছে প্রাণ হারানো মানুষজন। তাহলে এই ছিল আমাদের আনসিনের টেক্সট। এবার চলো আমরা আনসিন থেকে দেওয়া প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নিই। এই আনসিনের টেক্সট যদি একবারে না বুঝতে পারো, তাহলে ভিডিওটি ব্যাক করে তোমরা আবার আরেকবার শুনে নিতে পারো, রাইট? প্রথমে লক্ষ্য করো, আনসিন থেকে আসা আমাদের মাল্টিপল চয়েস। তোমরা জানো আনসিন থেকে 6টি মাল্টিপল চয়েস থাকবে। চলো লক্ষ্য করো। শিলং ইজ এ টাউন অফ মেঘালয়া। নেক্সট, দ্য সিটিজেন্স অফ শিলং অবজার্ভ দ্য শাটডাউন। উত্তর হবে পিসফুল্লি। পাহেলগাম ইজ ইন ইন্ডিয়া। দ্য শাটডাউন এফেক্টেড ট্রেড অ্যান্ড বিজনেসেস। আমি শুধু উত্তরটা বলছি, তোমরা তোমাদের টেক্সট বই থেকে বা ABTA থেকে ভালো করে প্রত্যেকটি অপশন দেখে নিও। ডিউরিং দ্য শাটডাউন পিপুল ওয়ার কাম অ্যান্ড কোয়াইট, শান্ত ছিল। নেক্সট, দ্য শাটডাউন ওয়াজ এ শো অফ, এটা হবে সলিডারিটি অ্যান্ড সোরো। এই ছিল আমাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন এবং তার উত্তর। চলো এবার লক্ষ্য করো ট্রু ফলস অ্যান্ড সাপোর্টিং লাইন। এখান থেকে আনসিন থেকে আমাদের 3টি ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন থাকবে। তোমরা জানো বিবৃতি দেওয়া থাকবে, সেই দেওয়া বিবৃতিটি ঠিক না ভুল আমাদের টেক্সট থেকে এখানে ট্রু বা ফলস লিখতে হবে, এবং টেক্সট থেকে
সাপোর্টিং লাইন মানে লাইন কোট করে এখানে প্রমাণ করতে হবে ওটা ঠিক না ভুল। লক্ষ্য করো প্রথম বিবৃতি, দ্য শাটডাউন ওয়াজ পার্শিয়ালি সাকসেসফুল। আচ্ছা পার্শিয়ালি মানে হচ্ছে আংশিক, আংশিক কিছুটা, তাহলে ফলস হবে এটা। কারণ সাপোর্টিং লাইন কি দিব আমরা, কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াজ অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল। সম্পূর্ণ থেমে গেছিল, ইস্টার্ন স্টিল, পার্সিয়ালি নয়, আংশিক নয়। নেক্সট, দ্য শাটডাউন ওয়াজ হেল্ড অন সানডে। এই বন্ধ বা অবরোধ রবিবার দিন হয়েছিল। ফলস, রবিবার হয়নি। অন সানডে ইভিনিং এহেড অফ দ্য শাটডাউন, এটা হবে তার সাপোর্টিং লাইন, মানে রবিবারের আগের দিন। নেক্সট, দ্য ক্যান্ডেল লাইট ভিজিল ওয়াজ অর্গানাইজ টু পে হোমেজ টু দ্য ডিসিজড। আচ্ছা হোমেজ মানে শ্রদ্ধা, আর ডিসিজড মানে হচ্ছে মৃত। বলছে এই ক্যান্ডেল লাইট স্মরণ সভাটি অনুষ্ঠিত করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে। ট্রু হবে এটা। আর সাপোর্টিং লাইন দিব আমরা, টু পে ট্রিবিউটস টু দ্য লাইভস লস্ট ইন কাশ্মীর। তাহলে এই হচ্ছে ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন। এবার চলো প্রশ্ন উত্তর। তোমরা জানো এখান থেকে 4টি প্রশ্ন থাকে এবং তার উত্তর আমাদের লিখতে হয়। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, প্রতি প্রশ্নের মান কিন্তু 2, এখানে 8 নম্বর থাকবে। তোমরা যারা আনসিন প্র্যাকটিস করবে বা আনসিন প্র্যাকটিস করছো, আনসিন প্র্যাকটিস করার সময় এই জায়গাটাতেই বেশি গুরুত্ব দিবে, কারণ বাকিগুলো তো মাল্টিপল চয়েস, খালি অপশন চয়েস করতে হবে, কিন্তু এখানে তোমাকে বানিয়ে লিখতে হবে। ওই জন্য এই প্রশ্ন উত্তরগুলি নিজে করার চেষ্টা করবে, তারপর উত্তরগুলি মেলানোর চেষ্টা করবে মিলছে কিনা, এবং প্রশ্নের টেন্স অনুসারে উত্তর করবে। নিয়ম হলো প্রশ্ন যেই টেন্সে থাকবে উত্তর ওই টেন্সেই লিখতে হয়। যেমন লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজড। এই বন্ধ বা অবরোধ কেন আয়োজন করা হয়েছিল? আমরা উত্তর লিখবো, দ্য শাটডাউন ওয়াজ অর্গানাইজড টু মোর্ন দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাম। দ্য শাটডাউন ওয়াজ অর্গানাইজড, এই অবরোধ আয়োজন করা হয়েছিল টু মোর্ন দ্য ভিকটিমস, শোক পালন করতে সেই আহত বা মৃত ব্যক্তিদের জন্য যারা সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণে মারা গেছেন ইন পেহেলগাম, পেহেলগাম কাশ্মীরে, এজ এ শো অফ ইউনিটি অ্যান্ড গ্রিফ, একতা এবং দুঃখের প্রকাশ হিসেবে। নেক্সট, হোয়াট ডাজ SCF স্ট্যান্ড ফর? SCF কিসের প্রতীক? হু পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম, আর এই অবরোধ প্রোগ্রামে বা অবরোধে কারা কারা অংশগ্রহণ করেছিল? তাহলে SCF স্ট্যান্ডস ফর শিলং সিটিজেন্স ফোরাম। আচ্ছা কারা কারা অংশগ্রহণ করেছিল? আমরা লাইন চেঞ্জ করে লিখতে পারি, বিজনেসম্যান, ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স অফ শিলং পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম। নেক্সট, হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেস? আচ্ছা তাহলে আমরা উত্তরে লিখবো, দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেসড আ ক্রস সেকশন অফ শিলং সিটিজেনরি গ্যাদারিং টু পে ট্রিবিউট টু দ্য লাইভস লস্ট ইন কাশ্মীর। এটা। নেক্সট, হাউ ডিড দ্য রেসিডেন্টস অফ শিলং ডিসক্রাইব দ্য শাটডাউন? যে শিলংয়ের বাসিন্দারা এই অবরোধকে কিভাবে বর্ণনা করেছেন? তাহলে দ্য রেসিডেন্টস অফ শিলং ডিসক্রাইব দ্য শাটডাউন এজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড এ ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স। যে শিলংয়ের বাসিন্দারা এই অবরোধকে বর্ণনা করেছেন শান্তিপূর্ণ প্রকাশ হিসাবে, অফ কালেকটিভ সরো সম্মিলিত দুঃখের, অ্যান্ড এ ফার্ম স্ট্যান্ড এবং দৃঢ় অবস্থান এগেনস্ট ভায়োলেন্স হিংস্রতার বিরুদ্ধে বা হিংসার বিরুদ্ধে। হয়ে গেল। চলো এবার সেকশন বি, গ্রামার। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে দাও। লাইক করতে তো তোমাদের কোনো পয়সা লাগছে না, তাই না? কিন্তু তোমাদের এই লাইক আমাকে আরো এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে। লাইক করো, তোমাদের ক্লাসটি ইউজফুল মনে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও, বা তোমরা আরো কি ধরনের ক্লাস চাও তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। চলো লক্ষ্য করো প্রথমে ভার্ব ফর্ম। দেখো একটু তো কষ্ট করতে হবে, তাই কি না? ওই যে উর্দু কবি বলেছে, তোমরা জানো আমি শেয়ার একটু বেশি ভালোবাসি, কুছ কিয়ে বিনা ऐसे ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ऐसे ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। তো চেষ্টা করো, ভালোভাবে দেখো, বুঝো, তবেই তো পরীক্ষা গিয়ে নাম্বার পাবে। লক্ষ্য করো তাহলে প্রথমে ভার্ব ফর্মটা আমরা কি বলেছিলাম, লক্ষ্য করো এখানে ইট রেইনস, রেইনিং, হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের, কারণ তিনটাই প্রেজেন্টেরই এখানে ফর্ম দেওয়া আছে। সিন্স মর্নিং সকাল থেকে, আমাদের মনে রাখতে হবে কোনো কাজ কিছু সময় ধরে চলমান অবস্থায় থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বোঝা গেল না? যেমন আমরা পড়ছি, উই আর রিডিং, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে পড়ছি, এই যে সময় বলে দিলাম, তাহলে তখন এটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। তখন কি বলতে হবে, উই হ্যাভ বিন রিডিং ফর এ লং টাইম। বুঝাতে পারলাম? তাহলে এখানে যেহেতু সিন্স মর্নিং বলেছে সকাল থেকে, তাহলে হ্যাজ বিন রেইনিং, এটা অ্যান্সার হবে। আচ্ছা প্রেজেন্টের ঘটনা, তাহলে পরবর্তী বাক্যগুলো প্রেজেন্টেই হবে। লক্ষ্য করো, দ্য বয় ডিড নট গো, ওয়েন্ট, হ্যাজ নট গান, তাহলে হ্যাজ নট গান হবে কারণ প্রেজেন্টের ঘটনা। তাহলে দ্য বয় হ্যাজ নট গান টু স্কুল। আচ্ছা হি, এখন লক্ষ্য করো, এনজয়েড, ওয়াজ এনজয়িং, তাহলে এনজয়েড, ওয়াজ এনজয়িং পাস্ট টেন্সে আছে, ভুল করেও হবে না কারণ প্রেজেন্টের ঘটনা চলছিল, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, ইজ এনজয়িং। হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে শূন্যস্থান দিয়ে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যে কোনো সরকারি সংস্থা কোনো নির্দিষ্ট করে কোনো বিদ্যালয় বা আর কিছু এরকম বললে তার আগে আমরা দা ব্যবহার করি, নির্দিষ্ট করে বুঝালে দা, কারণ ডেফিনিট আর্টিকেল এটা, তাই না? তাহলে দ্য গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন উড়িষ্যা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন ড্যাশ 100 স্টুডেন্টস।
আচ্ছা, তাহলে 100 জন ছাত্রের বিরুদ্ধে ওরা পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলে এগেনস্ট হবে, এগেনস্ট মানে বিরুদ্ধে বা বিপক্ষে, এগেনস্ট 100 স্টুডেন্টস। আচ্ছা, কিসের জন্য? মিসকন্ডাক্ট, দুর্ব্যবহারের জন্য, তাহলে জন্য বোঝাচ্ছে কারণ, তাহলে ফর ব্যবহার করতে হবে, ফর হয়ে গেল আর্টিকেল প্রিপোজিশন। চলো এবার নেক্সট। এবার লক্ষ্য করো কি আছে, হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ। আচ্ছা, নারেশন করতে বলেছে, তাহলে হুররা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, আমরা বুঝতেই পারছি হুররা কি আনন্দ বোঝায়, তাহলে আমরা কি লিখবো? যদি এরকম ইন্টারজেকশন থাকে তাহলে ইন্টারেক্ট করার সময় সেই ইন্টারজেকশনটাকে সরিয়ে দিতে হয়, আর ওটা যে অনুভূতি প্রকাশ করে এক্সক্লেমড উইথ দিয়ে ওই অনুভূতিটার নাম লিখতে হয়। তাহলে হুররা আনন্দ বোঝায়, তাহলে আমরা কি বলবো? দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড অন দ্য ম্যাচ। হয়ে গেল। কারণ নারেশনের টেন্স চেঞ্জের নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। টেন্স চেঞ্জের ক্ষেত্রে শুধু 3টা নিয়ম মনে রাখবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করে দিতে হয়, অর্থাৎ প্রেজেন্টের যেই টেন্সে থাকবে পাস্টের ওই টেন্স করে দিতে হবে। প্রেজেন্ট ইনফিনিট থাকলে পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, বুঝতে পারলাম? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে 1 নম্বর নিয়ম প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করে দিতে হবে। 2 নম্বর নিয়ম যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট করে দিতে হবে। আর 3 নম্বর নিয়ম হচ্ছে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে মানে ওয়াজ ওয়্যার থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দিতে হবে। বাকি যদি মডেলস থাকে তাহলে টেন্স চেঞ্জ হবে না, আর যদি হেড থাকে তাহলে হেডও ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ করতে হয় না। বাকি বিস্তারিত আমরা নারেশনের ক্লাসে আলোচনা করব, রাইট? নেক্সট, ইজ নট পিন্টু টেলিং এ লাই, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, ইজ নট পিন্টু, ইজ ভার্ব বি, কিন্তু এখানে ভার্ব 3 নেই, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো শুরু করো। আচ্ছা, ভয়েস চেঞ্জে কি করতে হয়? প্রশ্নমূলকের প্যাসিভ প্রশ্নমূলক কি হবে? তাহলে উত্তর কি হবে? ইজ নট আ লাই বিইং টোল্ড বাই পিন্টু। এগুলো উত্তর। নেক্সট, দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দেন দে আর, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। আচ্ছা, দেন আছে মানে এটা কম্পারেটিভ ডিগ্রি, রাইট? তাহলে আমরা এর পজিটিভ করতে পারি, তাহলে আমরা কি বলবো? দে আর নট সো স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। তোমরা দে আর নট অ্যাজ স্ট্রং করতে পারো, কিন্তু নিয়ম হলো পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয় মানে নট থাকে তাহলে তারপরে সো অ্যাজ ব্যবহার করতে হয়। হ্যাঁ বাচকে অ্যাজ অ্যাজ, আর না বাচকে সো অ্যাজ। তাহলে বেস্ট অ্যান্সার হচ্ছে দে আর নট সো স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি। নেক্সট, চলেছে এবার ফ্রেজাল ভার্ব। নিচে লিস্ট দেখে নাও আগে। মেক আপ মানে ক্ষতিপূরণ করা, ব্রিং আপ মানে লালন পালন করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, আর কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 1। আ লেজি ম্যান ডিসপাইজড ফিজিক্যাল ওয়ার্ক। অলস মানুষেরা শারীরিক বা ফিজিক্যাল ওয়ার্ককে, শারীরিক কোনো কাজকর্মকে ঘৃণা করে বা অপছন্দ করে। ডিসপাইজড ঘৃণা করা বা অপছন্দ করা। তাহলে লুক ডাউন আপন, কিন্তু ডিসপাইজ পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে লুকের পাস্ট ফর্ম ব্যবহার করবো, লুকড ডাউন আপন। নেক্সট, দ্য গভর্নমেন্ট শুড কম্পেনসেট, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। আচ্ছা, শুড কম্পেনসেট, শুড মডাল ভার্ব, মডাল পরে ভার্ব 1 হয়, তাহলে এখানে মেক আপ হবে অ্যান্সার। নেক্সট, দ্য অরফান ওয়াজ রিয়ার্ড, এখানে রিয়ার্ড ভার্ব 3, তাহলে লালন পালন করা, তাহলে ব্রিং আপের আমাকে ভার্ব 3 ব্যবহার করতে হবে, তাহলে ব্রিং এর থার্ড ফর্ম হচ্ছে ব্রট, তাহলে ব্রট আপ হবে অ্যান্সার। এবারে চলে আসো আমাদের ইংরেজি প্রশ্নের সব থেকে কঠিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিনোনিম। এখানে 4টি শব্দ দেওয়া থাকবে, প্রশ্ন পড়ার দরকার নাই। ফ্রেজাল ভার্বের পরে যে 4টি শব্দ দেওয়া থাকবে আমাদের সিম্পলি মনে রাখতে হবে, এই শব্দগুলির সমার্থক শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে, অর্থাৎ সিনোনিম, রাইট? প্রতিটি শব্দের জন্য 2 নম্বর বরাদ্দ। লক্ষ্য করো, আ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, তাহলে মানে ক্রোধ বা দুঃখের অনুভূতি, তাহলে এটা, তাহলে এর উত্তর হবে আউটরেজ, আউটরেজ। নেক্সট, ডেড স্টপ মানে একদম থমথমে অবস্থা, মানে সম্পূর্ণরূপে থেমে যাওয়া, মৃত ব্যক্তিদের মতো থেমে যাওয়া, যেন একটু নড়াচড়া করে না, তাহলে এটা হবে স্ট্যান্ড স্টিল। নেক্সট, টেম্পোরারি ক্লোজার সাময়িকভাবে বন্ধ, তাহলে উত্তর হবে শাট ডাউন। আর সেন্টার অফ অ্যাক্টিভিটি কোনো ক্রিয়াকলাপের কেন্দ্র, তাহলে এটা হবে হাব, হাব। তাহলে এই হচ্ছে আমাদের 4টি সিনোনিম এবং তার উত্তর। এবার লক্ষ্য করো সেকশন সি, রাইটিং স্কিল। চলো প্রথমে আমরা রাইটিং স্কিলের প্রশ্নগুলি দেখিনি, তারপর আমি এদের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, উত্তর সহ আমি তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু পড়তে পারলেই হলো, রাইট? ভালো লাগছে তোমাদের? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, যারা এখনো লাইক করেনি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? আর তোমাদের এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, রাইটিং স্কিল যদি তোমাদের শিখতে হয় তাহলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলেই একটা প্লে লিস্ট আছে, ওই রাইটিং স্কিল প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজনীয় সব ভিডিওগুলো দেখে নিতে পারো। ওখানে আমি ইতিমধ্যেই অনেক ভিডিও পোস্ট করেছি, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, অফিসিয়াল লেটার রাইটিং, সব কিছু দেওয়া আছে। হাজার হাজার ছেলে ওখানে দেখে উপকৃত হচ্ছে। ওই প্লে লিস্টে যাও আর প্রয়োজনীয় ভিডিওগুলি দেখে নিও। আর যদি এবিটি এর অন্যান্য সেটগুলির উত্তর দেখতে হয় তাহলে এবিটিএ ক্লাস 10 ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টেতে যাও আর এবিটি এর সব উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে। আমি কিন্তু ইতিমধ্যে টেস্ট পেপারের অর্ধেক গ্রামারের সম্পূর্ণ উত্তর পোস্ট করেছি, 2টো ভিডিও পোস্ট করেছি, যেখানে আমি 10টি করে সেটের শুধু গ্রামারের উত্তর নিয়ে আলোচনা করেছি। তাই তোমরা যদি চাও যে শুধু গ্রামার দেখবো তাহলে তোমরা শুধু গ্রামার দেখার জন্য ওই গ্রামারের ভিডিওগুলি দেখে নিতে পারো।
চলো লক্ষ্য করো প্রথমে হচ্ছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। আমি এখানে আগেও বলেছি তোমাদের যে লেখা থাকে উইদিন 100 ওয়ার্ডস, কিন্তু 100টি ওয়ার্ডে লেখলে পূর্ণ নাম্বার দেয় না, তাই 120, 25 হ্যাঁ এরকম আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, টিচারদের খাতা দেখার সময় থাকে না, তোমার ওয়ার্ড কে গুনতে যাবে। আচ্ছা, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, অ্যাড এ মোরাল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, মানে স্টোরিটার একটা টাইটেল দিতে হবে এবং শেষে একটা মোরাল মানে নীতি কথা, কি শিক্ষা পেলে ওটা দিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা পয়েন্ট, আমি আর পয়েন্ট পরে সময় নষ্ট করছি না। ক্যাপসেলারের গল্প অর্থাৎ টুপি বিক্রেতা, বিখ্যাত গল্প, তোমরা নিশ্চয়ই জানো। আমি উত্তর দেখাচ্ছি, আগে প্রশ্ন দেখে নাও। 8 নম্বর প্রশ্ন আছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন প্রিপারেশন অফ কফি। কফি কিভাবে বানাতে হয়, এটাও তোমাদের জন্য এবার যারা মাধ্যমিক দিবে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, উত্তর দেখাচ্ছি, নেক্সট প্রশ্ন দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য পারসন ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোইং হিন্টস। যে এমন একজন ব্যক্তির সম্পর্কে প্যারাগ্রাফ লেখো যাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো, মানে কেন পছন্দ করো, তার কি ভালো লাগে, সেখান থেকে তুমি কি শিক্ষা পেলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো এবার আমরা এক এক করে উত্তরগুলো দেখে নিই। প্রথমে লক্ষ্য করো ক্যাপসুলারের উত্তর, আমরা টাইটেল দিয়েছি দ্য ওয়াইজ ক্যাপসুলার। বাকি আর আমি টেক্সট পড়ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটিকে পজ করে এগুলোকে লিখে নাও, পরে মুখস্থ করে নিও। আর সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে। নিচে মোরাল দেখতে পাচ্ছ তোমরা, মোরাল আমি এখানে দুটো মোরাল তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা পরীক্ষায় একটাই লিখবে যেটা তোমাদেরকে ভালো লাগবে, রাইট? আমি আর গল্প পড়ে সময় নষ্ট করছি না, নাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। হয়ে গেছে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। চলো এবার নেক্সট কোশ্চেন নাম্বার 8। এবার দেখো এই যে কফি কি করে বানাতে হয়। বাহ, ঠান্ডা ঠান্ডা দিনে কফিতে ভালোই হয়, তাই না? তাহলে একটা কফি তোমরা আমাকে খাওয়াতেই পারো। চলো কফি খাওয়াতে হবে না, শুধু এটুকু করো, যারা এখনো ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করো। তোমাদের একটা লাইক করতে কিছু যায় আসে না, কিন্তু এই ধরনের তোমাদের এক একটা লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে, রাইট? বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, এতটুকু হেল্প তোমরা আমার করতেই পারো। আর যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, আমি এতক্ষণ ডায়লগ দিলাম তোমাদের স্ক্রিনশট নেওয়ার টাইম দেওয়ার জন্য, রাইট? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। চলো নেক্সট, এবারে চলে আসো দ্য পারসন ইউ লাইক মোস্ট, এমন ব্যক্তি যাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। তাহলে এবার উত্তর তোমাদের সামনে, লক্ষ্য করে উত্তর। দ্য পারসন আই লাইক মোস্ট, এখানে আমি বাবার সম্পর্কে লিখেছি, তোমরা বাকিটা পড়ে বুঝে নিও। খুব সহজ সরল ভাষায় আমি লেখার চেষ্টা করেছি, যেন ভাষা সহজ সরল হয় কিন্তু যেন ইউনিক হয়, পরীক্ষায় যেন ফুল মার্কস পাওয়া যায়। তোমরা যদি এগুলো মুখস্থ করে বানান ভুল না করে ঠিকঠাক করে লেখা আসতে পারো, তাহলে আই হোপ যে তোমরা ফুল মার্কস পাবে। তবে প্যারাগ্রাফ তোমাদের জন্য এবার খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার তোমাদের রাইটিং স্কিলের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, মাধ্যমিক ইংলিশ এবং হাই মাদ্রাসা ইংলিশ বলে দুটো প্লে লিস্ট আছে, ওখানে যাও। ওখানে আমি রাইটিং স্কিলের সাজেশন ইতিমধ্যেই পোস্ট করেছি। আর তোমরা জানো বিগত কয়েক বছরে আমার রেকর্ড আছে 100% সাজেশন কমন আসার, ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো, কারণ তোমাদের ডাউট হতেও পারে, রাইট? তাহলে শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের সেট নাম্বার 5 এর প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী সেট নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে উপস্থিত হবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এবং তোমাদের আবার মনে করিয়ে দিই, যারা এখনো ভিডিওটি লাইক করোনি লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে প্রথম এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে থাকলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।